দ্বিধার ইচ্ছে ডানায় আপনাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম প্রেমাধার। লিখেছেন আশাপূর্ণা দেবী। চেহারা? ব্যাটা ছেলের আবার চেহারা? প্রশ্নটা তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন অবনীমিত্তির। পয়সা আছে, এটাই হচ্ছে শেষ কথা। বুঝলে হে অনন্ত, পয়সার উপর আর কোয়ালিফিকেশন নেই। আর এ ছেলের পয়সা শুধু আছে নয়, অগাধ আছে, অজস্র আছে। দুটো কলিয়ারির মালিক, কলকাতার সেরা সেরা পাড়ায় খান ৫-৬ ম্যানশন, বাড়ি ভাড়ারায় অবিশ্বাস্য রকম। তাছাড়া টুকরো টাকরা বহুবিধ বিজনেস রয়েছে। মোট কথা, লালু দত্ত ছেলেকে একটি হীরক সিংহাসনে বসিয়ে রেখে দিয়ে গেছে। ভাই নেই, ভাগিদার বলতেও কেউ কোথাও নেই, একা সর্বে সর্বা। আশায় আবেগে অনন্ত সোমের বুক কাঁপছিল। তবু মাথাটা চুলকে বলেন, তুমি যা বলছো অবনী, এ যে একেবারে ভয় লাগাবার মতো হে। এত বড় মানুষের ঘরে। অবনীমিত্তির অনন্ত সোমের কথার উপর থাবা বসান। কি মুশকিল, ভয়ের কি আছে? বড় মানুষের ঘর থেকে তুমি তো আর মেয়ে আনছো না, মেয়ে দিচ্ছ, এতে ঘাবড়াবার কি আছে? হ্যাঁ, বেদম পয়সাওয়ালার ঘর থেকে মেয়ে আনতে একটু চিন্তা আসে, অস্বীকার করছি না, কিন্তু মেয়ে দিতে কি আছে? তাছাড়া ঘর কোথায়? তো জামাই, জামাইকে কি তুমি ভয় করতে যাবে? থাকতো কুটুম কাটুম বেয়াই বেয়ান, তাহলে না হয় ভাবনার কিছু ছিল। এ একেবারে সব দিক ফর্সা। মা অল্প বয়সেই গেছিল, আর সম্প্রতি বাপও গেছে। সম্বন্ধ একেবারে সর্বাঙ্গ সুন্দর না হলে আর তোমার মেয়ের জন্যে বলি? বুঝলে হে অনন্ত, নিত্যি দেখা সাক্ষাৎ হোক আর না হোক, ছেলেবেলার বন্ধুত্বের টানটা যাবে কোথায় বলো তো? এ ছেলের সম্বন্ধ তো আসছে, কিন্তু ছেলেটা আমায় একটু মানে গনে বলেই আমার উপর ভার দিয়েছে। আর আমারও প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আমার ঈশ্বর ইচ্ছে বন্ধু বান্ধবের সংখ্যা তো কম নয়। বিয়ের যোগ্যী মেয়ে বা কার ঘরে নেই বলতো? কিন্তু আমার নন্দিনী মায়ের মতন মেয়ে তো আর দেখি না। রূপে গুণে বিদ্যে বুদ্ধিতে জুড়ি নেই। কথার মাঝখানে অবনীমিত্তির এক চিলতে অলৌকিক হাসি হেসে নেন। তোমার মেয়ে যাবে আর ওই স্বর্ণগর্ধবকে কান ধরে উঠাবে বসাবে। স্বর্ণগর্ধব? অনন্ত সোম চমকে উঠলেন। একেবারে আকাট মুখ্য নাকি? অবনীমিত্তির বেফাস কথাটা মুখ ফসকে বলে ফেলেই জিভ কামড়ে নিজেকে সামলে নিয়েছেন। এ প্রশ্নে তাই একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলেন, আরে না, তুমি দেখছি বড্ড নার্ভাস, কথার পিঠে কথা বোঝো না। তবে ওই তো বলছি, 13-14 বছর বয়সে একেবারে কড়া রকমের টাইফয়েড হয়ে ব্রেনটা কিছুটা কাহিল হয়ে যাওয়ার দরুন পড়াশোনায় 2 বছর পিছিয়ে গিয়েছিল। তারপর ওই কেমন একটা লজ্জা এসে গেল, আমার সহপাঠীর সবাই পাশ করে বেরিয়ে গেল, বয়সে ছোটদের সঙ্গে পড়তে পারবো না। ব্যাস, বাপও তথাস্তু, মা মরা ছেলে, বুঝতেই তো পারছো। কিন্তু ডিগ্রির ছাপ না থাকলে কি হবে বললাম তোমায়? তার ইংরেজির তোড়ে খাস বিলিতি সাহেব ভেসে যায়। ওরকম নিখুঁত করে টাই বাঁধতে ঘুঘু বিলেত ফেরতারাও পারে কিনা সন্দেহ। তাছাড়া কেতা কায়দা তো শিখেছে জ্ঞানাবধি। লালু দত্তর কাজই ছিল সাহেব শুভ নিয়ে। মাসে 3-4টে করে পার্টি দিত এখানে কলিয়ারিতে। দেখেছ তো সব। ডিগ্রি নেই তো কি? ডিগ্রি তো আর গায়ে লেখা থাকে না হে। মাথা চুলকোতে থাকেন অনন্ত সোম। তার মেয়ের গায়ে কি ডাবল-এম-এ পাশের ডিগ্রিটা লেখা আছে? ছেলে যদি কালচার্ড হয়। অবনীমিত্তির বন্ধুর চিন্তার উপর ঢিল ফেলেন। তুমি যদি দ্বিধা করো, আমি জোর করব না, বুঝলে হে। আমায় তো তোমরা কেউ মোটা টাকা ঘটকালি দেবে না। তবে কিনা এমন সম্বন্ধটা আর কে এসে লুটে নেবে এই ভেবে মনটা ওই কি যেন বলে নিষ্পিস করছে। অনন্ত সোম আর দ্বিধা করেন না, তাড়াতাড়ি বলে ওঠেন, আহা, দ্বিধার প্রশ্নই ওঠে না, বলো তো এখনই গিয়ে প্রস্তাব করি। অবনীমিত্তির হাহা করে হেসে ওঠেন, না, তুমি একেবারে সেই গুড বয়টি আছো। প্রস্তাব করতে যাবে কার কাছে? ছেলের মা বাপ আছে নাকি? শোনো তাহলে, আসল কথাটা বলি এবার। অবনীমিত্তির গলা খাদে নামান। ছেলের ভারী সাধ যে লাভ ম্যারেজ করে, অতএব। ভারী সাধ? লাভ ম্যারেজ? অনন্ত সোম চোখের সামনে গুটি কয়েক ছোট ছোট হলুদ রঙা ফুল দেখেন। লাভ ম্যারেজের সাধে লাভ করতে আসা?
সেই আবির্ভাবকে নন্দিনী কোন আলোকে নেবে? যা বুঝছেন, ছেলে দেখতে এমন কার্তিক কন্দর্প নয়। দেনা পাওনা প্রস্তাবনায় বিয়ে হয়ে যায়, ছাদনাতলায় চোখ কান বুজে দেখার মধ্যে ফাঁড়া উতরে যায়, সে একরকম। এই যে মহাবিপদ, বিশেষত তার নন্দিনী যা নাকুচু মেয়ে, বাড়িতে একটা কালো কুৎসিত ঝি চাকর রাখতে দেয় না। সুরুচি কুরুচির প্রশ্ন নিয়ে রাত দিন মায়ের সঙ্গে দ্বন্দ্ব বাঁধায়, আর মুখ্যুদের তো মানুষ বলে গণ্যই করে না। করবেই বা কেন? অনন্তসোম মনে মনে হাসেন। লেখাপড়ায় নিজে কেমন? স্কুলে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। টকাটক করে 4-4টে পাশ করলো যেন জলের মতো। আর রূপের প্রতিযোগিতায় নামলে 1000 মেয়েকে হারাবে। বাপের স্নেহান্ধ দৃষ্টির দোষ নয়, নিরপেক্ষ দৃষ্টিতেই বলা যায়, সত্যি নন্দিনীর মতো রূপসী মেয়ে বাংলাদেশে 1000-এ একটা মেলে না। তাই না অনন্তসোম প্রথমেই চেহারার কথা তুলেছিলেন? শেষের দিকেও আবার সেই কথাই তুলে বসলেন, আনমনা হয়ে নয়, চিন্তামগ্ন হয়ে। ডিগ্রি গায়ে আঁকা থাকে না সত্যি, কিন্তু গায়ের রংটা তো আঁকা থাকে গায়ের উপরেই। তিনি তো ভাবি জামাইকে আমন্ত্রণ করে বসবেন, কিন্তু নন্দিনী যদি তাকে হুটআউট করে দেয়, যদি অপমান করে বসে? ও যা মেয়ে, ও সব পারে। ও হলো দক্ষিণ লেকপল্লী সংস্কৃতি পরিষদের স্থায়ী সভানেত্রী। ওর রুচি কত সংস্কৃতি সম্পন্ন। ফ্যাসাদ করছে ছেলেটাই। বিয়েটা করে নিয়ে যত পারিস প্রেম কর না বাবু, তা নয় প্রেম করে তবে বিয়ে করবে। আরে বাবা, প্রেম কি গাছের ফল যে কার উঠোনে সে গজিয়েছে তার সুলুক সন্ধান নিয়ে পেড়ে নিবি ফলটা? এখন আমার কি করে মুখ থাকে? সত্যি দুশ্চিন্তায় পড়েন অনন্তসোম। একদিকে হিতৈষী বাল্যবন্ধু, অপরদিকে উন্নাসিক মেয়ে। এই দুইয়ের মাঝখানে দুটো কলিয়ারি, কলকাতায় 4-5টা ম্যানশন, অবিশ্বাস্য আর অভিভাবকের বালাইবিহীন স্বাধীন পাত্র। অবনিমিত্তির শেষ টোপটা কি দেবেন তাই ভাবছিলেন। অনন্তসোম বলে ফেলেন, আচ্ছা, রংটা কি খুব কালো? হ্যাঁ, খুব কালো, নিকষ কালো। অবনিমিত্তি রেগে ওঠেন। সে কথা তো লুকোচ্ছি না। রং কালো, ঘাড় ছোট, মাথায় বেঁটে। এসব কথা কি আমি লুকোলেই লুকোনো থাকবে? নাকি তার কপালের উপর যে আলুর মতো একটা আব আছে সেটা তোমরা দেখতে পাবে না? ওসব লুকোচুরির মধ্যে আমি নেই হে। আর কেনই বা থাকবো? আমার কি দায় বলো তো? তোমাকে আমি ভালোবাসি তাই বলতে এসেছিলাম। তাছাড়া ছেলেটাও আমায় ভার দিয়ে নিশ্চিন্তি আছে। যাগ্গে আগেই তো বললাম, বিয়ের যোগ্যী মেয়ে ঘরে আছে এমন বন্ধুর সংখ্যা আমার কম নেই। আর এও ঠিক, কোটিপতি পাত্রের সন্ধান পেলে তার গায়ের চামড়ার রং নিয়ে মাথা ঘামাবে এমন মুখ্য বন্ধুর সংখ্যা বেশি নেই। তাহলে আজ উঠি? তোমার যখন মন সায় দিচ্ছে না, জোর করা ঠিক হবে না। অবশ্যই তোমারও মেয়ে দামি, কিন্তু আচ্ছা থাকগে, উঠি। অনন্তসোম চোখে অন্ধকার দেখে কি যেন বলতে যাচ্ছিলেন। তাকে রক্ষা করল তার নন্দিনী সোম। হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে এসে আদুরে গলা সুরে বলে উঠল, বারে কাকাবাবু, চলে যাচ্ছেন মানে? সেদিন কি কথা হয়েছিল আপনার সঙ্গে? অবনিমিত্তির কাষ্ঠ হাসি হেসে বলেন, কি কথা গো মা? বলেছিলেন না আবার যেদিন আসবেন খেয়ে যাবেন? অবনিমিত্তির ভুরু কুঁচকে বলে, বলেছিলাম নাকি? কই মনে পড়ছে না তো। উমা, কি কাণ্ড! কাকাবাবু, আপনি কিন্তু বড্ড ভুলো। আদরে আর আবদারে আরও গলে আসে নন্দিনী সোম ডাবল এমের গলা। অবনিমিত্তিরের ঝানু চোখের কোণটাতে আলো ঝিলিক খেলে যায়, কিন্তু সে মুহূর্তের জন্যেই। ঈষৎ গম্ভীরভাবে বলেন, আরে মা, বুড়ি হচ্ছি এখন। এই তো দেখো না, এখনই তোমার বাবার কাছে দিগ্ভ্রান্তের মতো এক প্রস্তাব নিয়ে এসে শেষ পর্যন্ত বোকা বনলাম। প্রস্তাব? কিসের প্রস্তাব কাকাবাবু? নন্দিনীর চোখে মুখে অপরিসীম বিস্ময়, অগাধ কৌতূহল, অবোধ সারল্য। না, ও কিছু না। বারে কাকাবাবু, আমাকে আজকাল আপনারা পরপর করছেন। নন্দিনী অভিমানে ভেঙে পড়ে। অনন্তসোম এবার কথা বলেন, একেবারে কিছু না নয় রে বুড়ি,
তোর সঙ্গে আগেই একটু আলাপ করতে চায়, কিন্তু মুশকিল হচ্ছে ছেলেটি একটু ময়লা। অথচ তুই যা না কুঁচু, হয়তো তাকে বলে বসবি ভাগো ইহাঁ সে। সেই ভয়ে নন্দিনী আরও অভিমানে গাল ফুলোয়। দেখেছেন কাকাবাবু, দেখেছেন বাবার আমার প্রতি অবিচারটা? বাড়িতে কোনো ভদ্রলোক এলে তাকে কখনো আমি ভাগো বলেছি বুঝি? এত অভদ্র আমি? অনন্ত সোম হেসে ওঠেন। আহা, সে আলাদা, এ যে তোকে বিয়ে করতে চাইবে। আহা, যত সব বাজে তোমাদের। নন্দিনী বাবাকে মুখ ঝামটা দিয়ে পাতানো কাকাকে বলে, আপনি কিন্তু কিছুতেই না খেয়ে যেতে পারবেন না কাকাবাবু, বলে দিলাম। আমি চললাম ব্যবস্থা করতে। সাধু ভাষায় সেই যে চঞ্চল হরিণী নাকি বলে, সেই রকমভাবে ছুটে পালায় নন্দিনী। অবনীমিত্তির এক চিলতে ঘোরেল হাসি হেসে বন্ধুর চোখের দিকে তাকিয়ে বলেন, কি বুঝলে? অনন্ত সোম এক ফালি কুণ্ঠার হাসি হেসে বন্ধুর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বলেন, শুনেছে নাকি কিছু? অবনীমিত্তির আরও ঘুঘু হাসি হেসে বলেন, আগাগোড়া আমি দেখতে পাচ্ছিলাম শাড়ির একটা কোণ, তাতেই তো আরও গলা ছেড়ে কথা বলছিলাম। অনন্ত সোম প্রশ্ন করেন, তাহলে? অবনীমিত্তির উত্তর দেন, তাহলে? তারপর অবনীমিত্তির এ বাড়িতে থেকে ভুরিভোজ করে গেলেন, আর অনন্ত সোম আর তার কন্যাকে নিজের বাড়িতে ভুরিভোজের নেমন্তন্ন করে গেলেন। অবশ্য সেই সভায় তাঁর প্রিয় বন্ধু লালু দত্তর ছেলে মানু দত্তকেও ডাকবেন জানিয়ে গেলেন। তারপরে আর অভিভাবকদের মাধ্যমের প্রয়োজন রইল না। ওদের নিজেদের মধ্যেই ব্যাপার তৈরি হতে শুরু করল, নন্দিনী সোম আর মানু দত্তর মধ্যে। নন্দিনী অবশ্য সোমের খোলস ত্যাগ করে যত তাড়াতাড়ি দত্ত হতে পারা যায় তার জন্যে উদ্গ্রীব। অনন্ত সোমও কন্যাদান করতে তামা তুলসী হাতে নিয়ে আছেন বললেই হয়। কিন্তু দত্তর সেই এক বজ্ঞা গোঁ, লাভ ম্যারেজ। ওর মতে অন্তত পুরো একটা বছর না গেলে নাকি বোঝা যায় না লাভটা সত্যি কিনা। ওর কাঠের ব্যবসাও আছে, জানে যে কাঁচা কাঠ সিজন করতে 6টা ঋতুর আবহাওয়া দরকার হয়। তবু তো সে মরা গাছ, আর এ হলো গিয়ে একেবারে রক্ত মাংসের তৈরি কাঁচা মানুষ। নন্দিনী যে ওকে চোখে দেখার আগেই তার প্রেমে পড়ে গেছে, এ কথা যেন বুঝেও বোঝে না। অতএব নন্দিনী এখনো সোমের খোলস পরেই 24 ঘন্টা মানু দত্তর প্রকাণ্ড বাইকখানা চড়ে বেড়াচ্ছে, মাঝে মাঝে চালককে সরিয়ে দিয়ে চালাচ্ছেও। যাচ্ছে দামি সিটের সিনেমায়, দামি হোটেল রেস্তোরাঁয়, লেকে ময়দানে, এখানে সেখানে। সংস্কৃতি পরিষদের কাজের সুবিধের জন্যই বুঝি টেলিফোনের রিসিভারটা বাবার ঘরের টেবিল থেকে নিজের ঘরের টেবিলে এনে রেখেছে। মানু দত্তের সঙ্গে একদিন দেখা না হলেই চোখে অন্ধকার দেখে সেই রিসিভার তুলে ফোন করতে বসে অভিমান ভরা আধো আধো আবদেরে গলায়। উফ বাবা, খালি কাজ আর কাজ। পৃথিবীতে যে কাজ ছাড়াও মানুষ বলে একটা বস্তু আছে তা বুঝি আর একেবারেই মনে থাকে না। এদিকে যার জীবনে মানুষ বস্তুটাই প্রধান কাজ, তার কি দশা হয় বলো তো? তোমার ওই কাজ মানেই তো টাকা। আরও বেশি টাকায় আমাদের কি দরকার বলো তো? নাই বা হলাম আমরা আরও অনেক বেশি বড় লোক, টাকার তলায় মন নামক পদার্থটা যে একেবারে চাপা পড়ে যাচ্ছে। মানু দত্ত ছোট ঘাড়ে টাইট করে টাই আঁটে বলে নাকি ওর নিচের ঠোঁটটা বড্ড বেশি পুরু বলে কিনা কে জানে, ওর কথাটা কেমন তোতলা শোনায়। তবু সে সাধ্যমতো তার অভিমানিনী প্রিয়ার অভিমান ভাঙায়, বলে, রাগ করছো কেন? আর একটা কলিয়ারি কিনবার তালে আছি, দাঁড়াও, সময় পেলেই যাব। অভিমানিনী তার যন্ত্রে আবদারে ঘাড় হিলিয়ে বলে, না, আজই, সব কাজ ফেলে। অবনীমিত্তির মাঝে মাঝে আসেন, রহস্যময় হাসি হেসে বন্ধুর পিঠ চাপড়ে বলেন, কি বুঝছ? অনন্ত সোম কেমন ফিকে ফিকে একটু হাসেন। কেমন বুঝছেন তার বলেন না। রবি ঠাকুর তো সেই কবেই লিখে গেছেন, প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে কে জানে। কেমন লাগলো আপনার আজকের এই ছোট্ট গল্পটা?
যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করুন, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করুন পরের গল্পের জন্য। খুব ভালো থাকুন।